কি হবে যদি হেলমার মারা যায় বা হেলমারের মাথায় ওই ছাদটা ভেঙে পড়ে ইয়ের জন্য, ঝড়ের জন্য। কারণ ওরা আগে বাড়িটাকে সারাতে চায়, ওদের যে টাকাটা এক্সট্রা ওদের হয়েছে বা ভালো হেলমার যে ভালো চাকরিটা পেয়েছে সেটার থেকে ওরা প্রথমে বাড়িটাকে ঠিক করতে চায়। কিন্তু নোরা ক্রিসমাস যেহেতু, তাই জন্য সে কিছু স্পেন্ডিং করতে চায় আর কি। তো যদিও হেলমার বলে যে ওর মাইনেটা শুরু হবে এপ্রিল মাস থেকে, তাও নোরা বলে যে ঠিক আছে, আমরা তাহলে একটুখানি ধার নিয়ে নেব, ধার নিয়ে আমরা মানে একটু সেলিব্রেট করব। কিন্তু হেলমা বলে যে না, যদি তার মধ্যে আমার কিছু হয়ে যায় তখন কি হবে, এবং তখন ইয়ে হবে, আমি ওদেরকে শোধ করতে পারবো না টাকাটা। তো নোরা সেটাই বলছে যে দে হু কেয়ার্স ফর দেম, মানে হিয়ার দে আর দ্য ক্রেডিটার্স, যারা ধারটা দেবে, দে আর অনলি স্ট্রেঞ্জার্স। তো তোমাদের পড়াতে পড়াতেই আমি তোমাদের এই এরকম ধরনের একটা জায়গাকে হাইলাইট করব যেখানে কোনো শর্ট কোয়েশ্চেন, মানে তোমাদের 1 নম্বরের কোয়েশ্চেন্স আসবে। ইটস পসিবল যে এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন করা হলো যে in the first act who are uh, who are referred to as they by Nora, and why should Nora not care about them? এরকম ধরনের 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। সো ইউ ক্যান রাইট দেম ডাউন, মানে বা হাইলাইটটা তোমরাও দেখতে পাচ্ছ, তোমরা নিজেদের পিডিএফেও হাইলাইট করে দিতে পারো, বা তোমরা এখানে একটা নোট করে রাখতে পারো, যদিও এখানে পেজ নাম্বার তেমনভাবে দেওয়া নেই, বাট ওপরে পেজ নাম্বার দেওয়া রয়েছে 13 অফ 67 আমার কম্পিউটারে। তো হ্যাঁ, why who are referred to as they by Nora in the first act, why shouldn't Nora care about them? এরকম ধরনের ছোট ছোট কোয়েশ্চেন্স আসতে থাকবে, and while we read I will be pointing out these questions to you. So Helma বলছে যে Nora, Nora, what a woman you are, but seriously Nora, you know my principles on these points: no debts, no borrowing. তো যে আমি আর একটা টেক্সট পড়ছি, এটা মাইকেল মেয়ার, আমি যেটা পড়ছি সেটা মাইকেল মেয়ার ট্রান্সলেট করেছে, আর এটা যেটা আছে সেটা উইলিয়াম আর্চার ট্রান্সলেট করেছে। উইলিয়াম আর্চার্স ট্রান্সলেশন ইজ অ্যাজ গুড অ্যাজ মাইকেল মেয়ার্স, বাট উইলিয়াম আর্চারের ট্রান্সলেশনটা হচ্ছে একটু পুরনো, তাই জন্য আমি মানে আর একটাও ট্রান্সলেশন দেখছি। তো মাইকেল মেয়ার্সের যে ট্রান্সলেশনটা, যেটা বইটা হার্ড কপিটা আমি পড়ছি, সেখানে এই ডায়লগটা রয়েছে: ও নোরা, নোরা, হাউ লাইক আ উম্যান। আর এইখানে হচ্ছে নোরা, নোরা, হোয়াট আ উম্যান ইউ আর। দুটোর মানে একই দাঁড়াচ্ছে, কিন্তু মাইকেল মেয়ারের ট্রান্সলেশনে এটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হেলমার ইজ স্টিরিওটাইপিং উইমেন to be childish, to be illogical, to be uh, insensitive to a number of things which men think are very practical. And here in this dialogue, in this translation যেটা তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদের যেটা পিডিএফটা আছে, সেখানে হচ্ছে যে what a woman you are, মানে you are a perfect specimen of a woman, and all women are like this, who are childish, illogical, they do not follow any kind of pragmatic reasoning, and she is a perfect example of the kind of women who say things like these. But seriously Nora, you know my principles on these points. So Helmer does not want to take any kinds of debts, he does not want to borrow from anyone.
Now, again he says, home life ceases to be free and beautiful as soon as it is founded on borrowing and debt. We too have held out bravely till now, and we are not going to give in at the last. So this is an ironical line. This is a you have learnt about dramatic irony earlier, and this line, home life ceases to be free and beautiful as soon as it is founded on borrowing and debt. This particular line is ironical, but what kind of an irony is this? We can find a dramatic irony here, but what kind of irony? Any one of the two people can answer by unmuting yourself, or you can send a message in the chat box. তোমরা দুজনেই আশা করি আয়রনি কাকে বলা হচ্ছে বা আয়রনি কি সেটা তোমরা জানো, তাই তো? হোয়াট ইজ অ্যান আয়রনি? যদি না জানো তাহলে বলো, আই উইল ট্রাই টু টেল ইন আ শর্ট ওয়ে হোয়াট ইজ অ্যান আয়রনি। স্যার আপনি বলুন। তৃষা? বাইরে আছি, এই জন্য মাইকটা অন করছিলাম। ওকে ওকে, ঠিক আছে, তুমি মাইক অফ রাখতে পারো, বাট ইউ নো হোয়াট আয়রনি ইজ, রাইট? মানে যেখানে কোনো সিচুয়েশনকে শর্টে মানে ডেসক্রাইব করার জন্য কোনো কিছু, কোনো হিডেন কোনো কিছু ডেসক্রাইব হয়। নো, আয়রনি ড্রামাতে মানে ফিগার্স অফ স্পিচে আয়রনি তো আলাদা ব্যাপার, বাট এখন মিউট করে দাও। ওকে ওকে। আয়রনি ফিগার অফ স্পিচ হিসেবে একরকম, আবার আয়রনি ড্রামার ক্ষেত্রে আবার অন্যরকম। Irony as a figure of speech is a figure of speech which where the opposite of what is meant is said. মানে যেটা মিন করছি একরকম, বলছি তার ঠিক অপোজিটটা, যেটা বলছি তার ঠিক অপোজিটটা যখন মিন করছি তখন সেটাকে আয়রনি বলা হচ্ছে। যেমন ধরো, you both of you, I don't know, মানে অনলাইনে অনেক রকমের নাম চেঞ্জ হয়ে যায়, বা I can't see your faces, but I guess both of you are not very regular in the class, and if you are not regular in the class, তখন যদি আমি বলি তোমরা রোজ ক্লাস করো বা তোমরা সব ক্লাস করো, then you can understand that I am using an irony. মানে কোনো কিছু মিনিংয়ে বলা, টিজ করে বলা কারো। হ্যাঁ, টিজ করে, রাইট, ইয়েস। Irony is sometimes used, not always, but sometimes used to make fun of someone, satirize করার জন্য, মজা করার জন্য, বা যেটা তৃষা বলল যে টিজ করার জন্য অনেক সময় আইরনিক্যাল কোনো কথা ব্যবহার করা হয়। সামটাইমস ইটস ফানি, sometimes it is used to insult people. ধরো কেউ খুব রোগা, তো তাকে বলা হচ্ছে যে বাপরে তুই কত মোটা হয়ে গেছিস, বা কেউ খুব মোটা, তাকে বডি শেমিং করে বলা হচ্ছে যে তোর থেকে তো রোগা হাতিও হয়, এরকম বলা আর কি। সো দ্যাট ইজ আ ফিগার অফ স্পিচ, ওকে, and this figure of speech is usually used to make fun of someone, to create some kind of humor, মজা করার জন্য, বা কাউকে ইনসাল্ট করার জন্য আইরনি ব্যবহার করা হয়। বাট ড্রামাতে যে আইরনিটা আছে, ড্রামাটিক আইরনি যেটা, সেটা দ্যাট ওয়ার্কস ইন আ স্লাইটলি ডিফারেন্ট ওয়ে। ড্রামাতে, প্লেতে যে আইরনিটা হয় সেটাকে আমরা বলি ড্রামাটিক আইরনি। The irony used in drama is called dramatic irony, and dramatic irony-তে dramatic irony দুটো ধরনের হয়, একটা হচ্ছে ভার্বাল আইরনি আর একটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। ভার্বাল অ্যান্ড সিচুয়েশনাল। ভার্বাল বুঝতেই পারছো, যেটা ক্যারেক্টার বলছে এবং ক্যারেক্টার জানে যে ও যেটা বলছে তার ঠিক অপোজিটটাও মিন করছে।
দ্যাট ইজ ভার্বাল আইরনি। যেটা এখন আমরা বললাম যে তোমরা ক্লাসে আসছো না, ক্লাসে রেগুলার নও, তাও আমি তোমাদেরকে টিজ করে বা তোমাদেরকে পিঞ্চ করে তোমাদেরকে to make fun, I am saying that you are very regular in the class, you are very punctual. So that is a verbal irony where I know the speaker knows that what the speaker is saying he is meaning the opposite of what he or she is saying. That is verbal irony. But situational irony হলো এমন একটা irony, sometimes মানে ক্রিটিকরা যে ওয়েতে লেখে ওটাকে তো ক্রিটিক্যাল মানে ক্রিটিসাইজ করে লিখছে, so that was also a kind of irony. ক্রিটিকরা যখন কোনো পোয়েম বা পোয়েট বা রাইটারকে ক্রিটিসাইজ করছে, ইটস নট অলওয়েজ আয়রনি ব্যবহার করে, কিন্তু ক্রিটিকরা হ্যাঁ কোনটা বলছি কোনো ক্রিটিক মানে কোনো পোয়েট যেমন মানে কোনো ক্রিটিক্যাল মানে মানে হেয়ালি করে লেখে যেটা ভালো ফেয়ারির মতো, তো ক্রিটিক ওই রাইট হ্যাঁ, যদি সেটা হেয়ালি হয় তাহলে যেমন ধরো I don't know if you are fans of Dev and other people like these, যদি কোনো ফিল্ম ক্রিটিক সে বলছে যে দেবের সিনেমা খুব থটফুল হয়, খুব থট প্রভোকিং হয়, we know that most of the commercial movies made by Bollywood or Tollywood is not really very thought provoking. So what you are saying is right, যে যদি কোনো ক্রিটিক deliberately হেয়ালি করে, tries to make fun of the writer who has written a piece or produced a movie or acted in a movie, directed a movie, then of course that is a use of irony, but that is the figure of speech irony, ওটা rhetorical irony. আর ড্রামার মধ্যে, প্লের মধ্যে ক্যারেক্টার্সরা যখন কাজ করছে, ক্যারেক্টার্সদের উপরে যখন কাজটা হচ্ছে বা ক্যারেক্টার্সরা কিছু বলছে বা করছে, সেটা তখন তোমার ভার্বাল আইরনি বা সিচুয়েশনাল আইরনি হয়ে যায়। ঠিক আছে, সিন্স উই আর ডিলিং উইথ আ প্লে, উই উইল বি টকিং ইন টার্মস অফ প্লে, মানে প্লের সাথে রিলেটেড যে আইডিয়াজ আছে সেগুলোকে নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ আ সিচুয়েশনাল আইরনি, কারণ এখানে নোরা জানে যে সে ধার নিয়েছিল। আমরা কিছুক্ষণ পরেই মানে কয়েকটা পাতা পরেই দেখতে পাবো যে নোরা কেন ধার নিয়েছিল, কার থেকে ধার নিয়েছিল, কিসের জন্য নিয়েছিল, এগুলো সব আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরেই। বাট নোরা স্টেজ সাইলেন্ট অ্যান্ড হেলমা ডাজ নট নো that Nora has taken a hefty loan from somebody without the knowledge of Helma. হেলমাকে না জানিয়েই নোরা একটা ধার নিয়েছে এবং সেইটা হেলমার জানে না। However, that was at a very crucial point in their lives, but Helma does not know. And Helma unknowingly says, না জেনেই বলছে, আইরনিক্যাল হয়ে যাচ্ছে তাই জন্য ব্যাপারটা, এটা একটা সিচুয়েশনাল আইরনি হয়ে যাচ্ছে, যেখানে হেলমা বলছে যে হোম লাইফ, পারিবারিক জীবন, হোম লাইফ ceases to be free and beautiful as soon as it is founded on borrowing and debt. মানে মানুষের জীবনটা বা পারিবারিক জীবন, life of a person becomes constricted or becomes ugly as soon as the people start to take loans, start to take debts. অনেক সময় এরকমও হয়, তোমরা খবরের কাগজে হয়তো পড়েছো বা নিউজে দেখেছো যে কোনো চাষি সে লোন নিয়ে নিয়েছে, ডেট নিয়ে নিয়েছে, আর সেই ডেটটা শোধ করতে পারেনি বলে he or she has committed suicide. Usually the loans are taken by the male farmers, and they were not able to pay for the
pay the interests or the principal, and they had committed suicide. Or এরকম লোন নেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা যাদের থাকে, তাদের বাড়িতে অনেক সময় যারা ধার দিয়েছে ক্রেডিটার্সরা, তারা এসে অশান্তি করে, তারা হয়তো স্কুটার নিয়ে চলে গেল বা বাইক নিয়ে চলে গেল বা গালাগাল মন্দ করলো আর কি। সো হেলমা সেটাই বলতে চাইছে যে we should not take we should not have the habit, we should not develop a habit of having or getting loans at the drop of a hat. Especially we should not be ready to take debts, we should not be ready to make debts to celebrate any occasion. এমনি খুব দরকার হলো তখন লোন নেওয়া হলো, সেটা আলাদা ব্যাপার। However, coming back to our present life, we should always be reminded of the fact that a doll's house was written way back, not written like it was written for being to be played on the stage, the theater, but it was written way back in 1879, 1879 সালে লেখা এটা প্লেটা। তখনকার ইকোনমিক, তখনকার সোশ্যাল কন্ডিশনটা আমাদের প্রেজেন্ট কন্ডিশন থেকে, মানে ইউরোপের কন্ডিশন তো বাদ দাও, আমাদের যে প্রেজেন্ট কন্ডিশনটা আছে সেটার থেকেও বেশ অনেকটা আলাদা টাইপের ছিল। তখন লোনটার অন্যরকম একটা ডেফিনেশন ছিল, এখন লোনের অন্যরকম ডেফিনেশন হয়ে গেছে। আমাদের সবারই বাড়ি, গাড়ি, এমনকি কম্পিউটার, ফোন, এগুলো সবই আমরা কিসে নিই? ইএমআইতে নিই। So today the perception about taking a loan differs from taking a loan during 1879. ঠিক আছে? So when you are writing an answer about this, when you are talking about Nora taking a loan or not telling Helma, or Helma being opposed to the idea of taking loans, then you might say this, that loan is something that is a common financial practice in today's life, but not in the life of the late 19th century. ঠিক আছে? 1879তে লোনের কনসেপ্টটা যেটা ছিল সেটা এখনকার কনসেপ্টের সাথে ম্যাচ করে না, বিকজ আমাদের সবকিছুই এখন লোনে। উই ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ লিকুইড মানি টু বাই আ ফ্ল্যাট, or to buy a 4-wheeler, or to buy even a 2-wheeler, or to buy even a costly mobile phone or computer or TV, whatever. Everything is done on the system of EMI. Okay. Moreover, আমরা দেখব যে Helma has gotten a job in the bank, right? So ব্যাংকের এখন মূল কাজটাই হয়ে গেছে লোন দেওয়া। মাঝে মধ্যেই দেখবে তোমাদের কাছেও হয়তো ফোন আসে, আই এম নট শিওর যে তোমাদের কি ধরনের কাস্টমার মানে স্প্যাম আসে আর কি, কল করে। দেখবে বেশিরভাগ সময় যারা চাকরি বাকরি করে, বিজনেস করে, তাদের ফোন নাম্বার কোনো একটা জায়গা থেকে জোগাড় করে ওই সেলস পার্সনসরা, মানে ব্যাংকের সেলস পার্সনসরা বা কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সেলস পার্সনসরা, তারা ফোন করে বলে যে এত কম সুদে, এত কম ইন্টারেস্টে লোনটা পাওয়া যাচ্ছে, আপনি লোন নিয়ে নিন। বা রাস্তাঘাটে যেখানে খুশি লাগানো থাকে, কম ইন্টারেস্টে লোন পান, কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং হবে না, ডিফল্টারদেরও লোন দেওয়া হবে, সো অন অ্যান্ড সো ফোর্থ, রাইট? সো লোন টুডে, making a debt today is actually a financial decision which we have to take anyway. But back then, taking a debt, making a debt only to celebrate Christmas might not have been such a good idea according to Helma, and he believes that if your house, if your life is based on making a debt, taking a debt, ধার করা, then তোমার লাইফটা, তোমার হাউস হোল্ডটা ভালো হবে না। ওকে, বাট দিস ইজ অ্যান আইরনি that Helma
does not know that Nora had taken a loan to save his life actually, because আমরা পরে জানতে পারবো, পরে পড়তে পড়তে তোমরা দেখতে পাবে যে Helma was really very sick and the doctor had asked Nora to take him to a warm country, a warm weather, and they had gone to Italy. ইটালিতে গিয়ে ওরা হলিডে মানে ভ্যাকেশনে ছিল 1 মাস বা তার বেশি, এবং সেখানে গিয়ে হেলমারের শরীরটা ঠিক হয়ে যায়, কারণ দিস প্লে ইজ আ নরওয়েজিয়ান প্লে, মানে নরওয়ের একজন ভদ্রলোক হেনরিক ইবসেন ইজ আ নরওয়েজিয়ান প্লে রাইট, অ্যান্ড নরওয়ের ওয়েদার খুবই ঠান্ডা, মানে ওখানে 12 মাসই ঠান্ডা থাকে। আমাদের যেমন কলকাতায় 12 মাস গরম থাকে, ওদের 12 মাস ঠান্ডা থাকে। আমরা ভ্যাকেশন করতে ঠান্ডা জায়গায় যাই, আর ওরা ভ্যাকেশন গরম জায়গায় আসে, ঠিক আছে? তো গরমটা ওদের শরীরটাকে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড সো Helma and Nora went to holiday in Italy for a month, but for that she had taken a loan of 250 pounds. 250 পাউন্ডের ওকে লোন করতে হয়েছিল, কারণ তখন ওদের কাছে টাকাটা ছিল না। তো in a way the loan actually helped Helma become better from his sickness. If they wouldn't have had traveled to Italy, they would have had Helma would have had died. So for saving the life of her husband, Nora had taken a loan, and ironically the husband herself says that we should not take a loan, but Helma does not know that Nora has taken a loan. Okay, and Helma continue করছে, বলছে যে we too have held out bravely till now and we are not going to give in at the last. তো বলছে যে আমরা দুজনে যা হোক করেই হোক আমরা আমাদের দুর্দিনগুলো, কষ্টের দিনগুলো কাটিয়ে ফেলেছি, আর আমাদের শেষ মুহূর্তে এসে মানে তীরে এসে তরি ডোবানোর দরকার নেই। we have done without taking loans and getting into debts, and we should not do it when everything is going fine. Everything is going fine in the sense Helma has got a job, a very good job in a bank. He has been appointed as the vice president of a bank, and that's a very good position, high paying position. So now they don't need to struggle too much. Their poor days are behind them. So again this particular place যেটাকে হাইলাইট করলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ, home life ceases to be free, and so a question can be asked যে according to Helma, when does a home life cease to be free and beautiful? According to Helma, what can borrowing and debt do to a home life? এরকম ধরনের 1 নম্বরের প্রশ্ন আসবে। ওকে, নেক্সট নোরা বলছে, going to the fireplace, very well, as you please, Torvald. Helma following her, come, my little lark must not droop her wings like that. What is my squirrel in the sulks? Takes out his purse. Nora, what do you think I have here? নোরাকেও বলছে যে, এবার দেখছে যে নোরা একটুখানি দমে গেল, নোরা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল যে টাকা পয়সা খরচা করতে পারবে না বা টাকা পয়সা নেই, এই বিষয়টা নিয়ে নোরা একটুখানি আপসেট হলো। তো হেলমার বলছে, আবার ওকে পেট্রোনাইজ করছে আর কি, যে ওকে এবার মাই লিটল লার্ক বলছে, একসময় স্কুরেল বলছে, স্কোয়ান্ডার বার্ড বলছে, এখানে লিটল লার্ক, ছোট এক ধরনের পাখি হয় লার্ক। তো বলছে যে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ড্রুপ হার উইংস মানে নিজের ডানাগুলোকে ছেঁটে দেওয়া বা নিজের ডানাগুলোকে গুটিয়ে আনা, নিজেকে গুটিয়ে দেওয়া। এটা বলছে যে এটা কি আমার স্কুইরেল, আমার লার্ক এরকম করছে, আমার লার্ক কি দুঃখ পেল?
তখন তারপরে ও পার্সটা বার করে বলছে যে নোরা দেখো তো আমার কাছে কি আছে। নোরা টার্নিং রাউন্ড কুইকলি, মানি। তো নোরা, যদি তোমরা ওই প্লেটা যেটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করেছিলাম ইউটিউবের, ওইটা যদি তুমি দেখো তাহলে নোরা ইজ বিহেভিং লাইক আ চাইল্ড। তোমরা কি দুজনের মধ্যে কেউ দেখেছো যে হাউ ডাজ নোরা বিহেভ ইন দ্য ভেরি ফার্স্ট অ্যাক্ট অফ দ্য প্লে? Okay, I mean, you should, if you have not yet, you might have a look at the play. And Nora behaves like a child. মানে যেমন কোনো বাচ্চাকে ক্যান্ডি দিলে, চকলেট দিলে বাচ্চা চকলেট এরকম এক্সাইটেড হয়ে যায়, তো নোরাও মানি টাকে ওরকমভাবে পে বা মানির ব্যাপারে ওরকমভাবে ভেবে খুব এক্সাইটেড হয়ে গিয়ে বলছে মানি। তো হেলমা বলছে দেয়ার, গিভস হার সাম নোটস। তো হেলমার ওকে কিছু টাকা দিল। অফকোর্স আই নো অল সর্টস অফ থিংস আর ওয়ান্টেড অ্যাট ক্রিসমাস। নোরা কাউন্টিং 10, 20, 30, 40। ও থ্যাংক ইউ টওয়াল, দিস উইল গো আ লং ওয়ে। তো হেলমার বলছে যে নাও কিছু টাকা রাখো। আর হেলমার বলছে হ্যাঁ আমি জানি যে ক্রিসমাসে অনেক মানে খরচাপাতি তো হয়ই। তো নোরা টাকাটা গুনছে, 40 পাউন্ডস বা 40 গুনেছে, গুনে নোরা বলছে যে এটাতেই অনেক দূর হয়ে যাবে আর কি। So there can be another 1 mark question যে how much money did Helma give to Nora after uh, after Helma found that Nora was upset. So maybe you can write that Nora was given 40 pounds, 10, 20, 40. ঠিক আছে, কিছু বলবে? হ্যাঁ, ওকে। সো হেলমা বলছে I should hope so. Nora, indeed. Yes, indeed, a long way. But come here and let me show you all I have been buying. And so cheap. Now, she emphasizes on the fact that this is whatever she has been buying is cheap. It's not very costly. Look, here's a new suit for Ivor. Now, these names are important. Ivor, Bob, and Emmy. Now, who do you think these people are? Ivor, Bob, and Emmy. These are the children of Nora and Torvald. ঠিক আছে, এইখানে কোয়েশ্চেনটা এরকম হবে যে what are the names of the children, what did Nora buy for them in Christmas? এগুলো সবই 1 নম্বরের জন্য প্রশ্ন হবে। তো আইভারের জন্য কি এনেছে? লিটল সোড, we will highlight this as well. Trumpet for Bob, ববের জন্য একটা ট্রাম্পেট। আর a doll and a cradle for Emmy. নাও তোমাদের ক্লাসে আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে আপাতত 4টে কোয়েশ্চেনস নিয়ে আমরা ডিল করব। সেই 4টে কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে হচ্ছে টাইটেল, ঠিক আছে? তো এই যে ডলের যে ব্যাপারটা আসলো, দিস কুড বি ইম্পর্টেন্ট ফর আওয়ার টাইটেল, ঠিক আছে? সো এবার থেকে যখন তোমরা টেক্সটটা নিজেরাই পড়বে, তোমরা এরকম ভাবে হাইলাইট করে রাখতে পারো বা তোমরা নোট করে রাখতে পারো যে এই ডায়ালগটার মধ্যে বা এই লাইনটার মধ্যে এই পেজে এই কোয়েশ্চেনটা এই জায়গাটা ইম্পর্টেন্ট হতে পারে। মানে when we will be writing the answer, when you will be writing the answer, you might say that
the first time the word doll is used in the play is when Nora talks about whatever gifts she has bought for her children. And ironically, or I won't say ironically, but significantly, Emmy, the name suggests that she is a girl child. গার্ল চাইল্ডের জন্য সে কি করেছে, সে কি কিনেছে, একটা ডল কিনেছে, একটা পুতুল কিনেছে, আর একটা ক্রেডল, একটা দোলনা একটা কিনেছে। ডু ইউ থিঙ্ক এনিথিং ইজ সাজেস্টিভ হিয়ার? ওয়াই, মানে আইভারের জন্য সোড, ববের জন্য ট্রাম্পেট, এমি যে একটা মেয়ে বাচ্চা তার জন্য ডল আর ক্রেডল কেনা হয়েছে? होते पारे वो ओके, मतलब उसको वही गिफ्ट चाहिए होगा। नहीं, वो तो एक लड़की है, ठीक है, तो लड़की लोगों को डॉल, गुड़िया या पालना ही क्यों चाहिए? क्या उनको सच में चाहिए होता है या उनको हमेशा यही दिया जाता है? उनको हमेशा यही दिया जाता है। Yeah, because we in general think that may, if it's a girl child, अगर लड़की है तो उसको डॉल ही चाहिए, उसको बंदूक, उसको तलवार, उसको फुटबॉल वगैरह नहीं चाहिए. But this is an assumption. I mean, to a child, any toy is a toy. They don't care whether it's a doll or whether it's a cradle or whether it's a ball or a sword or a gun, right? So this is, here we find Ibsen commenting on the orthodox way in which people behave, thinking that if it's a girl, she must be satisfied with a doll and a cradle. Even जो बच्चे होते हैं उनको यही सिखाया जाता है कि क्योंकि तुम लड़की हो तो तुमको पिंक पसंद होना चाहिए, तो तुमको स्कर्ट्स, फ्रॉक्स वगैरह पसंद होने चाहिए, तो तुमको डॉल से ही खेलना है, तो तुमको बॉल, गन वगैरह ये सब तो लड़के लोग खेलते हैं. आई एम श्योर कि तुम दोनों को भी यही बोला गया होगा जब तुम लोग बड़े हो रहे हो. एंड आई डोंट नो वेदर योर फेवरेट कलर इज पिंक, বাট আই ডোন্ট নো, মানে এটা শিখিয়ে দেওয়া হয়, सिखाया जाता है बच्चों को, बाकायदा बड़े सिखाते हैं क्योंकि बड़ों को भी वही सिखाया गया है, ठीक है, राइट. सो there is another question, that is attitude to women, Ibsen's attitude to women. Here we find that Ibsen's attitude to women is progressive, it's not stereotypical. Ibsen wants us to get angry, or Ibsen wants us to protest against the fact that the women are not always, should not be the babies, the girl child is not supposed to be given a doll and a cradle. This is very cliched, this is very old fashioned, okay. But Ivor and Bob, they get a they get a sword and a trumpet respectively, but Amy gets a doll and a cradle. So here from this highlighted portion we can we get to know two things. First, Ibsen's attitude to women, that Ibsen is satirizing, Ibsen is criticizing the orthodox society, that this is wrong, this should not be done. And another thing is that we are getting short possibilities of short questions, like the question might come as I typed it out, and as you might be able to see it here. What are the names of the children? What did Nora buy for them in Christmas? Okay, two things. They are only common, but they are good enough for her to pull to pieces. Now she also knows, Nora knows, that the doll and the cradle are very common things, and she will pull but they are good enough for her to pull to pieces. So Emmy, being a girl child,
who has been presented with the doll and the cradle, she will pull the doll apart in a few days, যেমন বাচ্চারা করে, बच्चे लोग हमेशा हाँ बोलो, तोड़ देती कुछ दिन में, हाँ कुछ ही दिन में तोड़ फोड़ देते हैं, चाहे वो लड़के बच्चे हो या लड़की बच्ची हो बच्चा हो, वो तोड़ देते हैं, ठीक है, because that's what they do. They don't care whether it's a sword or a trumpet or a doll. They just want to, you know, take it apart and see what's inside it, and they try to put it together, but they can't. But it is also significant that this line, but they are good enough for her to pull to pieces. We will soon see that Nora, towards the end of the play, we will see, not soon, but towards the end of the play, we will find that Nora is also pulling the orthodox beliefs, the stereotypical ideas, she is pulling them to pieces, तोड़-फोड़ दे रही है. Though she is considered to be a child wife, she is considered to be a child, she is considered to be childish, she is destroying the stereotypical ideas against women, and that makes it a problem play. Another an important question that I have provided to you this time is a doll's house as a problem play. So this is a problem. The problem about the stereotypification, the reductive stereotypification of women को ऑब्जेक्टिफाई करने के खिलाफ ये प्ले है कि विमेन को ऑब्जेक्टिफाई करना अब बंद करना है, कि विमेन ऐसे ही होते हैं, विमेन वैसे ही होते हैं, ये जो बातें हैं इनको बंद करना है. We should not say that, you know, women always spend more and women are illogical, women don't think practically. So these things, these ideas will be pulled to pieces by this play and by Nora, or through Nora, Ibsen will pull all these rotten ideas, all these obsolete ideas about women to pieces. Now this kind of writing, ये जो ऐसे लिखा हुआ है जे that, you know, but they are good enough for her to pull to pieces, ये जो लिखा हुआ है, this can be regarded as a foreboding, foreboding, foreboding. Have you heard of this term before, foreboding? No sir. Trisha, have you heard of this term, foreboding? Is Trisha there in the meeting? No, she isn't. Okay, never mind. So foreboding means, fore means before, right? F-O-R-E, fore means before, and boding means to think or to know. To know before. Foreboding means to know something beforehand, पहले से कुछ जान जाना, या पहले से किसी होने वाले चीज के बारे में सोचना, अंदाजा लगाना, राइट, अंदाजा लगाना भी हो सकता है. तो ये भी एक डिवाइस है, जैसे आयरनी, यूज ऑफ आयरनी एक तरीके का डिवाइस है, प्ले में यूज किया जाता है, प्ले को इंटरेस्टिंग बनाने के लिए या डायलॉग्स को इंटरेस्टिंग बनाने के लिए. उसी तरीके से फोरबोर्डिंग भी एक टेक्निक है या डिवाइस है जिसको इस्तेमाल किया जाता है टू मेक द प्ले इंटरेस्टिंग, टू मेक द ऑडियंसेस गिव सम, द ऑडियंसेस आर गिवन सम हिंट्स, कुछ हिंट दिया जाता है, ठीक है. टीजर्स जैसे होते हैं, मूवीज में होते हैं टीजर्स, मूवीज के होते हैं एक्चुअली. हाँ, तो वो हमें इंटरेस्ट, वो हमारे अंदर इंटरेस्ट पैदा करते हैं कि हम वो, हाँ, सिनेमा को देखें, वो मूवी को देखें. इसी तरीके से आगे क्या होने वाला है उसका कुछ हिंट
जो अच्छे प्ले राइट्स होते हैं जैसे इब्सन, वो हमें कुछ हिंट्स दे देते हैं. ही इज गिविंग अस सम हिंट्स as to what might happen at the end of the play. So when Nora says that Emmy, who's the daughter of Nora, will soon pull the doll to pieces, then we are given a hint that throughout this play, Ibsen, through Nora, will pull to pieces the patriarchal ideas about women. Patriarchal ideas means ideas that come from the father. Patriarch means father, and so the men of the society, they have decided certain things about women, like buying doll for the women, but the child does not really care what doll or what toy he or she plays with, but it मतलब is यहाँ the पे मतलब यहाँ पे दिखाना चाहता है कि वो बहुत कॉमन सा गिफ्ट है, मगर वो तो तोड़ ही देने वाली है, तो क्या फायदा. हम्म. और उससे भी ज़्यादा इम्पोर्टेंट ये बात है कि हमें प्लेराइट जो है, इब्सन जो है, वो हमें हिंट दे रहा है कि जिस तरीके से नोरा जानती है कि उसकी बेटी या फिर उसके जो बच्चे हैं वो सारे गिफ्ट्स को तोड़ फोड़ ही देंगे अल्टीमेटली, लेकिन फिर भी वो गिफ्ट्स उनको दिए गए हैं, उसी तरीके से ये हमारे लिए हिंट है कि नोरा भी टुवर्ड्स द एंड ऑफ द प्ले, वो भी जो स्टीरियोटिपिकल आइडियाज़ हैं, जो पेट्रियार्कल आइडियाज़ हैं, उनको भी तोड़ फोड़ देगी. ठीक है, ओके. So, and dress stuffs and kerchiefs for the servants. I ought to have got something better for old Anna. तो ये Anna जो है वो उनकी governess है. So again one mark question is, who is Anna, or what is the name of the governess in the house of the Torvalds. और उनके लिए क्या लाई है, सर्वेंट्स के लिए क्या लाई है, ड्रेस स्टफ्स, ड्रेस मटेरियल, ड्रेस बनाने के लिए मटेरियल्स लाई है, और कुछ रुमाल लाई है, छोटे मोटे चीज़ें वो देना चाहती है अपने सर्वेंट्स को. और एना के लिए वो सोच रही है कि कुछ और अच्छा उसको लाना चाहिए था, बट शी हैज़ नॉट ब्रॉट एनीथिंग, बट शी thinks that something better should have been given to Anna. Okay, let us stop here today, and we will begin our next class from here, most probably, which will be online. I don't know, not many people joined today, so I don't know if that is a good idea, but even if one person is here, I am okay with that. Okay, ओके सर. so कोई सवाल अगर है तुम्हारा तो पूछ सकती हो, otherwise we might end the class. ठीक है. Okay, तुम मीटिंग लीव कर सकते हो. थैंक यू. Okay, bye.